মিট করতে হবে আবার। ওকে, নো প্রবলেম। আমরা আবার আবার প্রথম থেকে শুরু করি। রেকর্ডিংটা মিস হয়ে গেছে। সো এই কোর্সের আসলে মূল অবজেক্টিভ যেটা হলো আমাদের, আমরা যেহেতু লাস্ট সেমিস্টারে পাইথন পড়ে আসছি, সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হবে। হ্যাঁ, অনেকটাই অনেকটাই সুবিধা হবে এবং আমরা অনেক কিছুই অ্যাডভান্স জানতে পারবো। ঠিক আছে? সো তোমরা লাস্ট সেমিস্টারে ডাটা অ্যানালাইসিস করছো কিনা আমার জানা নাই, যদি না করে থাকো নো প্রবলেম। তো এই কোর্সের মাধ্যমে পাইথন দিয়ে আমরা মেশিন লার্নিং জিনিসটাকে শিখবো প্র্যাকটিক্যালি। ওকে, প্র্যাকটিক্যালি। আমি থিওরিটিক্যালি হয়তো বা এত অ্যানালাইসিস করবো না, এত ডিটেল ডেসক্রিপশনে যাব না। বাট যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে কোর্সটা আছে থিওরি কোর্সে যেহেতু মেশিন লার্নিং নিয়ে তেমন একটা আলোচনা হবে না, এখানে হালকা পাতলা আমি একটা থিওরি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিব যে এই জিনিসটা কি, এটা কেন জানতে হবে, এটা কেন শিখতে হবে। যে জিনিসগুলা শিখার পর তুমি তুমি রিয়েল ওয়ার্ল্ড যে প্রবলেমগুলো আছে, দ্যাট মিনস মেশিনকে লার্ন করিয়ে যে প্রবলেমগুলো করা যায়, প্রেডিকশন, ঠিক আছে, ডাটা প্যাটার্ন, তারপর ধরো বিভিন্ন রিকগনিশন, ডিটেকশন, এই যে জিনিসগুলা বিষয়গুলো আমরা জানি এখন, হয়তো বা আমরা অনেকেই ফ্যামিলিয়ার, যেহেতু আমরা ফেসবুক, লিঙ্কডইন, রিসার্চ গেট এগুলা ইউজ করি। এগুলোর মাধ্যমে আমরা জানি যে এই ধরনের রিসার্চ গুলো এখন খুব খুব হচ্ছে। ঠিক আছে, আমরা খুব ফ্যামিলিয়ার ডাটা সায়েন্স, পাইথন, ডাটা অ্যানালাইসিস, প্রেডিকশন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই টার্মগুলোর সাথে আমরা এখন অনেকটা ফ্যামিলিয়ার, রাইট? তো এই বিষয়গুলাই আমরা এই কোর্সে শিখে ফেলবো। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে কেন মেশিন লার্নিং পড়ানো হচ্ছে? একটাই কারণ, আসলে মেশিন লার্নিং ইজ এ পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক পার্ট আছে, রোবোটিক্স আছে, মেশিন লার্নিং আছে, আবার মেশিন লার্নিং এর একটা পার্ট হলো ডিপ লার্নিং। ঠিক আছে, তো এইভাবে আসলে যে কোনো একটা শিখলে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? তো এই জন্য আমরা এই কোর্সের মাধ্যমে আমরা মেশিন লার্নিংটাকে শিখবো। আর যেহেতু তোমাদের সাথে আমাদের একটা ফিজিক্যাল ইন্টারাকশন হচ্ছে না, হ্যাঁ, আমরা ফেস টু ফেস দেখা করতে পারতেছি না, মিট করতে পারতেছি না, লেবে যেতে পারতেছি না, এটাই হলো বিগ অপরচুনিটি। এই অনলাইনে মাধ্যমে আমরা মেশিন লার্নিংটাকে শিখে ফেলা। ওকে, এবং একটা খুবই ডিমান্ডফুল একটা টপিকস, ডিমান্ডফুল একটা রিসার্চ টপিকস ধরতে গেলে। ইন ফিউচার মার্কেটের এভরিথিং মেশিন লার্নিং চলে আসবে। ঠিক আছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেশিন লার্নিং ইন্টিগ্রেট করে দিবে, এমএল প্যাকেজ চলে আসবে, অ্যান্ড্রয়েডে এমএল প্যাকেজ পেয়ে যাবা, ওয়েবে এমএল প্যাকেজ পেয়ে যাবা। হ্যাঁ, পাইথন ধরো ডিজেঙ্গো যদি করো, ফাইনালি ওয়েব ডেভেলপমেন্টে যদি করো ডিজেঙ্গো দিয়ে, সেখানে তুমি এমএল প্যাকেজ পেয়ে যাবা। পিএইচপি তে আবার এমএল প্যাকেজ চলে আসছে অলরেডি মার্কেটে। কারণ যদি এমএল প্যাকেজ ইন্টিগ্রেট না করে, তাহলে ওই যে নোকিয়ার মতো হারাই যাবে। ঠিক আছে, কারণ এখন সবগুলা ল্যাঙ্গুয়েজে এমএল এর মেশিন লার্নিং এর প্যাকেজ অ্যাড করে ফেলছে। তুমি রিয়েল টাইম মেশিন লার্নিং ডাটা অ্যানালাইসিস করে প্যাটার্ন বের করে ফেলতে পারবে। ধরো প্রোডাক্ট রিকমেন্ডেশন, ঠিক আছে, এগুলা কিন্তু প্রোগ্রামিং করে, বাট এখানে মেশিন লার্নিং ইউজ করা হয়। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার, মেশিন লার্নিং আর নর্মাল প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য কি? তাই না? মাথায় মধ্যে হয়তো বা কোশ্চেন টোশ্চেন করতেছে। তো মেশিন লার্নিং এ আসলে লাইন অফ কোড অনেক কম লিখতে হয়, আর মেশিন লার্নিং এ ডাটার উপর বেস করে মেশিনই কোড জেনারেট করে সে প্যাটার্ন বের করে। আমাকে ইন্টারনালি কোড লিখতে হয় না, যে প্যাটার্ন বের করার জন্য আমাকে কোড লিখতে হয় না। ঠিক আছে, তো এগুলার অনেক প্যাকেজ অলরেডি অনেকেই ডেভেলপ করে রাখছে, লার্নিং প্যাকেজ। হ্যাঁ, লার্নিং মডেল, এরা হলো লার্ন করে। যেমন আমরা যেমন কি শিখে শিখে তোমাদের শিখাই, রাইট? আমি একটা জিনিস শিখছি বলেই তোমাকে শিখাইতে পারতেছি। তো মেশিন লার্নিং এর কনসেপ্টটাও সেম। সে শিখে প্রথমে লার্ন করে, এই লার্ন করে কার উপর বেস করে? ডাটার উপর বেস করে। তুমি যত ডাটা দিবা সে তত লার্নিং করবে। যেমন আমাকে যত বড় বড় বই দিবা, আমি যদি বইটা ঠিক মতো পড়তে পারি, আমার নলেজ বেশি হবে না? আমাকে যদি 4-5টা লাইন দিয়ে দাও, এই মেশিন লার্নিং এর এই যে 5টা লাইন দিলাম, তুই বল এখন মেশিন লার্নিং কি, তাহলে আমি কতটুকু বলতে পারবো তোমাদের, বলো তো? আমি ধরো কিচ্ছু জানি না, আমাকে 5টা লাইন আমাকে শিখাই দিছে মেশিন লার্নিং সম্পর্কে, আমি কি বেশি বলতে পারবো? না স্যার, ওই 5টা লাইনই বলা যাবে। 5টা লাইনের উপর হয়তো বা কিছু আন্দাজ করে 1-2 লাইন বেশি বলতে পারি। বাট আমাকে যদি এরকম 100 লাইন দেওয়া হয় মেশিন লার্নিং সম্পর্কে, তাহলে মেশিন লার্নিং সম্পর্কে আমি বেশি ইনপুট মানে তোমাদেরকে আউটপুট দিতে পারবো না? জি স্যার। আমার মেশিনটাও সেম, আমি তাকে যত ডাটা বেশি দিব সে তত লার্নিং করবে, এবং তার ফিউচার আননোন ডাটার উপর তার প্রেডিকশনটা তত ভালো হবে, রাইট? আমরা কোনো কিছু শিখি কেন?
ফিচারকে কাউকে কোনো কিছু দেওয়ার জন্য বা জানার জন্য, তাই না? কাউকে জানানোর জন্য, বা নতুন কোনো কিছু আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে যেন আমি বলতে পারি হ্যাঁ এটা তো এরকম। আমরা এক্সপিরিয়েন্স মানুষের কাছে কেন যাই? বা তোমরা এই যে প্রোগ্রামিং শিখো, এটা শিখো, এটা শিখো, বড় ভাইদের কাছে কেন যাও? কারণ বড় ভাইরা এই বিষয়গুলো এক্সপিরিয়েন্স, রাইট? জি স্যার। তাহলে আমার মেশিন লার্নিং এর কনসেপ্টও সেম। তার মানে তাকে যত ডাটা দেবা সে তত এক্সপিরিয়েন্সড হবে। ফাইনালি সে ফিউচার আননোন ডাটার উপর সে তত ভালো প্রেডিকশন করতে পারবে, তত ভালো ধারণা দিতে পারবে, অ্যাজ লাইক এজ হিউম্যান। ঠিক আছে? তো হিউম্যান যেভাবে চিন্তা করে শিখে জানতে পারে, হিউম্যান হয়তো আরো বেশি শিখে, কারণ হিউম্যান তো আসলে শ্রেষ্ঠ জীব, তাই না? হিউম্যানের সাথে তো আসলে আমরা অনেক কিছু হয়তো বা তুলনা করতে পারবো না, বাট রিপ্লেসেবল করতে পারবো না আসলে, বাট আমরা কাছাকাছি যেতে পারি, কাছাকাছি যেতে পারি। এই জন্য আমরা আমাদের নর্মালি 100% অ্যাকুরেসি হয় না, আমাদের কিছু বায়াস থেকে যায়। ঠিক আছে? আমরা যত লার্নিংই করাই না কেন সে হয়তো 100% অ্যাকুরেসি দেয় না। এখন পর্যন্ত ওই ধরনের কোনো মডেল হয়তো বা তোমার 100% আসতেছে, বাট 100% আসতেছে কি জন্য জানো? তোমার ডাটা সেট কম। তুমি 1000 ডাটা দিয়ে লার্ন করাইছো, 2000 ডাটা দিয়ে লার্ন করাইছো, 3000, আর তোমাকে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডাটা দিয়ে লার্ন করাইতে হবে। গুগল এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতেছে। ঠিক আছে? তুমি যে ল্যাঙ্গুয়েজে জানা কেন সে হয়তো বা বুঝে যাবে, ডিরেক্ট করে ফেলবে, এবং সে যে কোনো ল্যাঙ্গুয়েজে সেটা কনভার্ট করে ফেলতে পারবে। ঠিক আছে? ফেসবুকে দেখো ট্রান্সলেটর চলে আসছে, রাইট? ফেসবুকে কিন্তু জি স্যার। দেখবা যে ইংলিশ দিলে ওটা বাংলা ট্রান্সলেট হয়ে যাচ্ছে, বা বাংলা দিলে ইংলিশ, না থাকলে সে হয়তো বা তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। এরকম সব জায়গায় কিন্তু একটা লার্নিং প্রসেস নিয়ে আসতেছে। তো গুগল যেটা করছে, এই যে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন ডাটা অনলাইনে সার্চ করতে দিছি, তার কাছে কিন্তু সব ডাটাই থেকে যায় আসলে। সেই ডাটাগুলাকে লার্ন করাচ্ছে, লার্ন করিয়ে করিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে যে কোনো ল্যাঙ্গুয়েজকে সে প্রসেস করে ফেলতে পারছে। তুমি যে ভাষায় কথা বলো না কেন সে বুঝে যাচ্ছে তুমি কি বলতেছো, কি বলতে চাচ্ছ। ঠিক আছে? সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটাও তোমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা অ্যানাদার সেকশন, যেখানে কিনা আসলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রসেস করা হয়, বিভিন্ন টেক্সট অ্যানালাইসিস করা হয়, বা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা হয়। হ্যাঁ, লেখাগুলাকে সে পড়ে 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 সে বোঝার চেষ্টা করে যে কি লেখছে এখানে, রাইট? একটা মানুষকে ভাষা শিখাইলে সে কিন্তু শিখে যাবে। তার মানে আমি মেশিনকে ভাষাটা শিখাচ্ছি যে তুমি ভাই ভাষাটা শিখো, এটা হলো এটা হলো চাইনিজ, এটা জাপানিজ। ঠিক আছে? সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে আমরা নরমালি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে পারি, বা বা বিভিন্ন টেক্সট সামারাইজেশন করতে পারি, তারপর ধরো সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারি। সো মেশিন লার্নিং দিয়েও সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা যায়। ওকে, সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আবার অ্যানাদার সেকশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তো তুমি যদি একটা টার্ম ভালোভাবে শিখে যাও, মেশিন লার্নিং বিষয়টা যদি সুন্দর করে বুঝে যাও যে ধাপগুলা কি, কিভাবে করতে হয়, ঠিক আছে, কিভাবে আমাকে ডাটা প্রসেসিং করতে হয়, এগুলাকে কিভাবে ট্রেন করাইতে হয়, ফাইনালি কিভাবে আননোন ডাটার উপর একটা প্যাটার্ন বের করতে হয়, প্রেডিকশন করতে হয়, এই বিষয়গুলো যদি বুঝে যাও, তুমি এনএলপি বুঝে যাবা, তুমি মেশিন লার্নিং বুঝে যাবা, তুমি ডিপ লার্নিং বুঝে যাবা, এবং রোবোটিক্স বাদে বাকি যে টার্মগুলো আছে এগুলা তুমি বুঝে যাবা। ফাইনালি তুমি যদি চেষ্টা করো যে স্যার আমি তাহলে এই বিষয়গুলো এখন রোবোটিক্স এর সাথে ইন্টিগ্রেট করবো, রোবোটিক্স কে শিখাবো, রোবোটিক্সটা জাস্ট একটা ধরো একটা তুমি ভিজুয়ালাইজেশন করলা, তাই না? একটা জিনিসটাকে মানে কম্পিউটারাইজ না রেখে তুমি ওইটাকে তুমি ধরো মেশিনে ফিট করে দিলা, একদম রিয়েল ওয়ার্ল্ড একটা মেশিন, যে মেশিন কিনা তোমার সাথে কথা বলতেছে, তোমার কাজগুলা শুনতেছে, তাকে লার্ন করাচ্ছ, তার মেমোরি, তার ওখানে ধরো তার যে চিপ গুলা আছে সেখানে তুমি লার্ন করিয়ে করে তাকে ধরো শিখাচ্ছ, সে ওই মতো করে আনসার দিচ্ছে, রাইট? মেশিনটা যদি ওই রোবোটিক্সে বসাই দাও তাহলে তো হয়ে গেল, তাহলে তো সে শিখবে, তাই না? এখন তো ধরো স্মল রাসবেরি পাই চলে আসছে, আরো আরো স্মল টাইপের কম্পিউটার চলে আসছে, আরো অনেক অনেক ডিভাইস যেটা কিনা ডেডিকেটেড ওই কাজগুলো করার জন্য। আর ওই বিষয়গুলো আমরা ধরো এখন কম্পিউটারে হয়তোবা করব, কম্পিউটারে আমাদের যে মডেল আছে সেই মডেলকে আমরা লার্ন করাবো, সেই মডেল আমাকে বলে দিবে যে আসলে তোমার আননোন ডাটার আর প্যাটার্ন কি, রাইট? সো এই লার্নিং মডেল গুলাকে আমি আসলে ডাটা দিয়ে শিখাবো, দেন সেই ডাটার প্যাটার্ন বের করবে, বের করে আমাকে ফাইনালি একটা আউটপুট দিবে। আমি কি মানে অবজেক্টিভটা বুঝাইতে পারছি ওভারঅল? জি স্যার। যদি কনফিউশন থাকে আমাকে এখন কোশ্চেন করতে পারো।
না স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে নর্মাল প্রোগ্রামিং আর মেশিন লার্নিং প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য কি? স্যার নর্মাল প্রোগ্রামিং তো স্যার আমরা করি, আর মেশিন লার্নিং এর ভিতরে আমরা মেশিনটাকে ট্রেন করি স্যার। ইট মিনস এক কথায় যদি আমি বলি যে প্রবলেম সলভিং এ আমরা কি করতে হয়, হিউম্যান প্রোগ্রামটা লিখতে হয়, রাইট? আমি যা লিখবো তার উপর বেস করেই সে ফাইনালি আউটপুটটা দিবে। আমি যে কন্ডিশন তৈরি করব তার উপর বেস করেই কিন্তু আউটপুট গুলো আসবে, রাইট? ইয়েস স্যার। এখানে কিন্তু অটো লার্নিং হচ্ছে না, কোনো নতুন কোনো কোড জেনারেট হচ্ছে না, রাইট? আর মেশিন লার্নিং এ কি হয়, হ্যাঁ আমাকে মেশিন লার্নিং এও কোড লিখতে হবে, বাট এত না, অল্প। বাকিটা সে ইন্টারনালি নতুন করে কোড জেনারেট হবে, নতুন করে লার্নিং হবে, সবকিছু মেশিন জেনারেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে। ব্যাপারটা এরকম, মেশিনই করবে সবকিছু, আমার আমার কিছু করতে হবে না। আমি ডাটা দিয়ে দিব, আমি কিছু জিনিসকে কল করে দিব, লার্ন করাই দিব, বাকিটা তার কাজ। সে বুঝে নেবে যে এই ডাটার প্যাটার্ন কি হবে, এটাকে এটার আউটপুট কি হবে, সে ডিসিশন মেকিং করবে। মেশিন ডিসিশন মেকিং করবে, আমি না। ঠিক আছে? তার মানে হলো মেশিনই কোড জেনারেট করবে এই ক্ষেত্রে। আমি জাস্ট কিছু কিছু জিনিস আমাকে লাইন অফ কোড কিছু আমাকে লিখতে হবে অবশ্যই, বাট খুবই অল্প। তাকে একটু বুঝাই দিতে হবে যে তুমি এটা করো, এটা করো, এটা করো। আমাকে অনেক কিছুই করতে হবে না, ইন্টারনালি অনেক কোড দেখা গেল যে সে তার মতো করে ডিসিশন নিয়ে লার্ন করে তার মতো করে করবে। তো তার মানে হলো এখানে একটা লার্নিং এর ব্যাপার আছে। প্রথমে হয়তো বা তুমি যদি কম ডাটা দাও, সে অ্যাকুরেসি কম দিবে, সে ভুলভাল আনসার দিবে। তুমি যদি ডাটার পরিমাণ বাড়াও, এরপর যদি আবার লার্ন করো, সে আস্তে আস্তে বুঝবে ও আচ্ছা এই ধরনের ডাটাগুলো তো সেম। তাহলে পরবর্তীতে যদি সেম টাইপের ডাটা দাও, সে বলবে এটার তো প্যাটার্ন এরকম, এটার প্রেডিকশন তাহলে এটা। সে আসলে ডাটার মধ্যে নরমালি যে কোনো জিনিসের মধ্যে একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করি, প্যাটার্ন আমরা খুঁজে পাই। যেমন মেশিন লার্নিং এর লেখাপড়ার সাথে অন্য সাবজেক্টের লেখাপড়া কি ম্যাচ করবে? তোরা ডাটা স্ট্রাকচার আর মেশিন লার্নিং কি ম্যাচ করবে? না স্যার। আমি যদি এখন বলি দুনিয়ার যত এরকম ডকুমেন্ট আছে তুমি ক্যাটাগরাইজ করো, যত বই আছে এগুলাকে ক্যাটাগরাইজ করো। তাহলে আমি যদি মডেলকে আমি যদি শিখাই যে মেশিন লার্নিং এই ধরনের কন্টেন্ট আছে, এই ধরনের বইয়ে এই ধরনের কন্টেন্ট থাকে, ডাটা স্ট্রাকচারে এই ধরনের কন্টেন্ট থাকে, ইন ফিউচার যদি একটা লেখা চলে আসে, এটা সে কোন ডকুমেন্টে পাঠাবে মেশিন বুঝে যাবে না? এটা মেশিন লার্নিং এ দিবে না এটা ডিসক্রিমিনেটে দিবে, না এটা হিস্ট্রিতে যাবে, না এটা সমাজ বিজ্ঞানে যাবে? এই যে কনসেপ্টটা বললাম এটাও কিন্তু একটা মেশিন লার্নিং দিয়েই করা হয়। ক্লাস্টারিং যেটাকে বলা হয়, ক্লাস্টারিং আর কি। ঠিক আছে, আমি ডেটাগুলাকে বা ডকুমেন্ট গুলাকে ক্লাস্টার করে ফেললাম। ইয়েস স্যার। বুঝছো? সো ব্যাপারগুলো এরকম, তুমি যত ডাটা দিবা সে তত ভালো লার্নিং করবে। আবার ডাটা অনেক বেশি হয়ে গেলে আবার সমস্যা। একটা ব্যালেন্স থাকতে হয় ডাটার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হয়। এগুলা নিয়ে আলোচনা করব। যেমন কিছু সময় ডাটার ওভারফিটিং হয়ে যায়। ওভারফিটিং মানে কি? মানে তুমি বাজার থেকে ধরো একটা প্যান্ট কিনছো, ওই প্যান্টটা হয়েছে তো হয়েছেই, হয়ে আরো মানে দেখা গেল নিচ দিয়ে অনেক বেশি লম্বা হয়ে গেছে, কোমরটা দেখা গেল একটু বেশি বড় হয়ে গেছে। তাহলে কিন্তু ডাটা তো আনছোই, ডাটা আনার পরও কিন্তু এনে বেশি হয়ে গেছে, তাই না? ওভারফিটিং, এই কনসেপ্ট হলো ওভারফিটিং। আর আন্ডার ফিটিং হলো ধরো একটা প্যান্ট নিয়ে আসছো তোমার সাইজেরই না, হচ্ছেই না। তো ডাটাও ব্যাপারটা এরকম, মানে এমন ডাটাই দিছো যে সে লার্নিং করতে পারে নাই। আমাকে 5টা লাইন দিয়ে দিছো মেশিন লার্নিং বলার জন্য, ক্লাস নেও, আমি কিছুই বলতে পারতেছি না। তাহলে এটা হলো আন্ডার ফিটিং। বুঝছো? এই ওভার ফিটিং আন্ডার ফিটিং এই বিষয়গুলো আমাদের ব্যালেন্স রাখতে হয়। তো এগুলো আমরা শিখবো যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব। অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন হয়তো আমরা এগুলো একটু ওভারকাম করতে পারবো এই বিষয়গুলো। ঠিক আছে? সো আসলে আমাদের লার্নিং অবজেক্টিভ এই। আর আমরা কোথায় করব এটা নিয়ে একটু আলোচনা করব। আজকে বেশি দূর আগাবো না, কারণ আমাদের এই সাবজেক্টটা শেষ করতে বেশি সময় লাগবে না, কারণ ম্যাক্সিমাম কাজই তোমাকে করতে হবে। ওকে, আমি একটা লাইন গাইডলাইন দিয়ে দিব এবং আমি সোর্স কোড গুলো দিয়ে দিব, তোমাদের নোটবুক গুলা দিয়ে দিব। তোমরা ওগুলা দেখে দেখে হয়তো বা করতে পারবা, আইডিয়া দিতে পারবে এবং ফাইনালি তোমাদের প্রজেক্টটা তোমরা অ্যানালাইসিস করবা। ওকে, তো এটাই নরমালি করতে হবে, আদারওয়াইজ তুমি আসলে শিখতে পারবে না, ফাঁকিবাজি করবা, আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবা। হ্যাঁ, সো তোমাদের নিজেদের করতে হবে। আমি কিছু জিনিস বলে দিচ্ছি, এই প্ল্যাটফর্ম গুলা তোমরা একটু ঘাটাঘাটি করবা। এবং ডাটা সেটের জন্য তোমরা ক্যাগল দেখবা।
kaggle.com। হ্যাঁ, ডাটা সেটের জন্য ডাটা সেট গুলা কোথায় পাবো? ডাটা সেট গুলা একটা রিসোর্স হলো kaggle.com। kaggle.com এ আমরা অ্যাভেলেবেল অসংখ্য ডাটা পাবো, অসংখ্য, আনলিমিটেড। ওকে, তো এখানে হিউজ পরিমাণ ডাটা আছে। এই ডাটা থেকেই তুমি বুঝতে পারবা তুমি কি ধরনের প্রজেক্ট করতে চাও। তুমি কি ডিজিজ প্রেডিক্ট করবা, না বিভিন্ন প্ল্যান্টের ডিজিজ ডিটেক্ট করবা, প্রেডিক্ট করবা, না হিউম্যানের ডিজিজ প্রেডিক্ট করবা, না এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে কাজ করবা, না এগ্রিকালচার নিয়ে কাজ করবা, না মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করবা, না তোমার নেটওয়ার্কিং নিয়ে করবা, বা আরো যে সিকিউরিটি কনসার্ন গুলো আছে এগুলো নিয়ে করবা, বা ই কমার্স সাইডের প্রোডাক্ট প্রেডিকশন নিয়ে করবা, বা প্রোডাক্ট রিকমেন্ডেশন নিয়ে করবা। এভরি ডাটা এখানে আছে, তুমি যে ডাটা নিয়ে কাজ করতে চাও। আরেকটা হলো ইউসিআই মেশিনারি, মেবি ইউসিআই মেশিনারি রিপোজিটরি, রাইট? এখান থেকেও তুমি ডাটা সেট কালেক্ট করতে পারো। এই দুটা খুবই, যেমন ধরো এখানে তোমার ধরো ইন্টেলিজেন্ট মিডিয়া, অ্যাসিলোমিটার, ফেসবুক লার্জ পেজ নেটওয়ার্ক, এগুলো ধরো একটা নাম দিছে, হার্ট ডিজিজ, ওয়াইন, অ্যাডাল্ট, আইরিশটা কমন, এটা দিয়ে নরমালি স্টুডেন্টদের শেখানো হয়। কার ইভালুয়েশন, ঠিক আছে, তারপর ফরেস্ট ফায়ার, তারপর হলো সেলফ ব্যাক, তারপর এখানে অসংখ্য স্টুডেন্ট পারফরমেন্স। হ্যাঁ, স্টুডেন্ট পারফরমেন্স। তো এই ডাটা সেট নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের ডাটা সেট নিয়ে আমাদের একটা এরকম কাজ আছে, স্টুডেন্ট পারফরমেন্স প্রেডিকশন। ধরো তার মিড টার্ম, তার ক্লাস রেজাল্ট, তার অ্যাটেন্ডেন্স, এগুলোর উপর বেস করে ফাইনাল মার্কসটা তোমার কত হইতে পারে সেটার একটা প্রেডিকশন আমাদের মডেল দিয়ে করা যায়। ঠিক আছে, তো এরকম একটা রিসার্চ পেপারও আমরা পাবলিশ করছি, সেটা অনলাইনে আছে। হ্যাঁ, তো এরকম অ্যাট্রিবিউট গুলা নিছি, বা ডাটা গুলা আমাদের আমাদের তোমাদের ড্যাফোডিলের আমাদের তোমরা যে স্টুডেন্টরা আছো তাদের ওই ডাটা গুলাই এখানে হালকা কিছু ডাটা একটু এদিক সেদিক করে আমরা একটা কাস্টমাইজ ডাটা সেট তৈরি করছি। করে ধরো আমরা আমাদের মডেল দিয়ে, যে মডেলগুলা দিয়ে ধরো লার্ন করাইছি, আমরা দেখছি যে এই মডেলটা আসলে বেস্ট। এভাবেও তোমার আসলে লার্নিংটা হইতে পারে, রিসার্চ হইতে পারে। যে তুমি একটা নিজস্ব ডাটা সেট নিলা, তার মধ্যে কিছু মডেল লার্ন করাইলা, একটা দুইটা মডেল, হ্যাঁ, দেখলা যে আসলে কোন মডেলটা বেস্ট, এই প্যাটার্ন, এই ডাটা সেটের জন্য যে মডেলটা বেস্ট হয় তুমি এরকম একটা আউটপুট নিয়ে আসতে পারো, এরকমও করতে পারো। ঠিক আছে, তো এই রিপোজিটরিটাও অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়েও তুমি এখান থেকেও তুমি করতে পারো। এখানে অসংখ্য ডাটা সেট আছে, ভিউ অল ডাটা সেট, এখানে লিমিটেড দেখাচ্ছে, এখানে আবার অল ডাটা সেট দেখাচ্ছে। হ্যাঁ, অসংখ্য ডাটা সেট আছে, অসংখ্য ডাটা সেট আছে, তোমার যেটা নিয়ে ভালো লাগে সেটা নিয়ে করতে পারো। ঠিক আছে, তোমার যেটা নিয়ে ভালো লাগে সেটা নিয়ে করতে পারো, অসংখ্য ডাটা সেট আছে এখানে। তারপর Kaggle তো আছে আনলিমিটেড। ওকে, সো ডাটা সেটের জন্য এই দুইটা সাইট তোমরা ফলো করবা। এখন আসো আমরা টুলস হিসেবে কি ইউজ করব। ঠিক আছে, আমরা এই কোর্সে টুলস হিসেবে কি ইউজ করব, আমি মানে আমি যেটা দেখাবো এই ক্লাসে, আমি গুগলের যে কোলাবরেটরি আছে সেটা দেখাবো। হ্যাঁ, গুগল কোল্যাব এটা দেখাবো, বাট তোমরা ইচ্ছা করলে অ্যানাকোন্ডা ইউজ করতে পারো। পাইচাম, আমার পিসিতে পাইচামও আছে, পাইচামও ইউজ করতে পারো। ঠিক আছে, বাট অ্যানাকোন্ডাটা আমি বেস্ট মনে করতেছি। অনলাইনে করা যায়, অ্যাভেলেবেল, এবং এগুলা সেভ করে রাখা যায় সুন্দর করে, এবং যখন তখন তুমি এটা ইউজ করতে পারবা। ঠিক আছে, এবং গিটহাবেও সহজে অ্যাড করা যায় ইয়া থেকে, কোলাবরেটরি থেকে, গুগল কোল্যাব থেকে। ওকে, বাট অ্যানাকোন্ডা ইউজ করতে পারো কেউ যদি চাও, যে স্যার আমরা তো লাস্ট সেমিস্টারে অ্যানাকোন্ডা করছি বা পাইচাম করছি, হ্যাঁ, বা পাইস্ট্রম করছি, সেটাও করতে পারো। সো এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। সো তোমরা কোনটা প্রিফার করো, মানে তোমরা কোনটা ইউজ করছিলে? সরি স্যার, নরমালি আমরা পাইচাম ইউজ করতাম। পাইচাম স্যার ইউজ পাইচাম, পাশাপাশি অনেকে স্যার ওই কোলের ইউজ করতো। কোল্যাব ইউজ করতে। ওকে, ফাইন, সমস্যা নেই, আমরা একটু জেনারেলাইজ করি। আমরা গুগল কোল্যাবটা ইউজ করব, অথবা অ্যানাকোন্ডা ইউজ করতে পারো, এগুলা সব একই প্ল্যাটফর্ম, অথবা জুপিটার নোটবুক। ওকে, জুপিটার নোটবুক ইউজ করো, যে যে টুলস ইউজ করতে প্রিফার করো, নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা হলো কোল্যাব ইউজ করব। অনলাইন টুলস, এবং আসলে রিসার্চাররা এখন এটা ইউজ করছে অনেক, ফ্রি ভার্সন, এবং তারা অনেক তাদের যে কনফিগারেশন গুলো আছে, ঠিক আছে, হাই কনফিগারেশন,
এবং তারা তাদের রান টাইম পিসি গুলো আমাদের প্রোভাইড করে, তাদের ইনফ্রাস্ট্রাকচারে রান করতে পারবা, এবং জিপিও সাপোর্ট দেয় তোমাকে। হ্যাঁ, নরমালি তোমাদের পিসি গুলাতে হয়তো বা জিপিও সাপোর্টেড না, বা জিপিও সাপোর্টেড হয়তো বা তোমাদের জিপিও নাই। ঠিক আছে, জিপিও নরমালি আলাদাভাবে আবার একটু লাগে, গ্রাফিক্স ইয়াটা আর কি। হ্যাঁ, তো সিপিও তো নরমালি আছেই। ওকে, তো নরমালি মেশিন লার্নিং করতে গিয়ে বা ডিপ লার্নিং করতে গিয়ে যদি জিপিও থাকে, তাহলে ওটার প্রসেসিং পাওয়ারটা আরো বেশি বেড়ে যায়। ওকে, যেমন তারা গেমস খেলে, তারা কিন্তু এই জিপিওটা তাদের পিসিতে অ্যাটাচ করে নেয়। তোমরা নিজেরাও অ্যাটাচ করে ফেলতে পারো। আইডিবিতে যাবা যে স্যার আমি আমার পিসিতে জিপিও লাগাতে যাচ্ছি, ওরা জিপিও লাগাই দিবে, কিছু টাকা পয়সা দিবা, বা জিপিওর যে প্রাইসটা আছে সেই প্রাইসটা দিবা, বেশি লাগে না, দিলে তুমি ধরো তোমার পিসিকে একটু ফাস্ট করতে পারবা। তো এই গুগল কোল্যাব আবার কি করে যে ঠিক আছে তোমার পিসিতে জিপিও নাই, তাহলে আমি তোমাকে জিপিও সাপোর্ট করব। তো তারা হলো আমাকে এই যে জিপিও টিপিও পর্যন্ত সাপোর্ট দিতে পারে তারা। হ্যাঁ, তো নরমালি জিপিও হইলেই হয়। তো এই কনফিগারেশন গুলো আমরা ইজিলি গুগল কোল্যাব থেকে পেয়ে যেতে পারি, এবং কোনো কনফিগারেশনের দরকার নেই, এখানে সেট আপ করা লাগে না, কিচ্ছু করা লাগে না, জাস্ট তুমি লাইন অফ কোড লিখবে, ওটা রান হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ারও করতে পারবা। শেয়ারে তোমরা তোমাদের নোটবুক ক্রিয়েট করতে পারবা। এখানে নোটবুক কিভাবে ক্রিয়েট করে, এখানে যেটা হয়, আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ নোটবুক, আইপাইথন নোটবুক বলা হয়, কারণ এগুলার এক্সটেনশন হলো .py না, পাইথন না, IPYNB। ঠিক আছে, আইপাইথন নোটবুক। তো এগুলাকে তুমি আবার পাইথন হিসেবে ডাউনলোড করতে পারবা, IPYNB। হ্যাঁ, আইপাইথন নোটবুক, সেখান থেকেই মানে ওই IPYNB আসছে এক্সটেনশন। বাট তুমি এটাকে পাইথন ফাইল হিসেবেও ডাউনলোড করতে পারবা। তুমি যদি ফাইলে যাও, যে ডাউনলোড তোমার পাইথন, তাহলে এই ফাইলটাই তোমার আইপাইথন নোটবুক হিসেবে ডাউনলোড করতে পারবা, পাইথন ফাইল হিসেবে নোট করতে পারবা। মানে তুমি যে কোডটা লিখতেছো ওইটা পাইথনও তুমি ডাউনলোড করে তোমার লোকাল পিসিতে রান করতে পারবা। ঠিক আছে, তো আমরা যদি এখানে একটা নরমাল, এটা ধরো সোর্স কোড লেখার একটা এডিটর, এখানে ধরো আমরা এডিট করতে পারি। এখানে যদি আমরা লিখি যে একটা নরমাল প্রিন্ট করি, ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট রানটা করবা, এটা ধরো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয় নরমাল। ইনিশিয়াল অবস্থায় একটু টাইম লাগতেছে, কানেক্ট হচ্ছে। কোনো লাইব্রেরি কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না। হ্যাঁ, অনেক সময় এই বাই ডিফল্ট কিছু লাইব্রেরি ওদের অ্যাড করা থাকে, এই জন্য এই লাইব্রেরি, এটা লাইব্রেরি আর অ্যাড করতে হয় না, প্রিন্টের লাইব্রেরি আর অ্যাড করতে হয় না, তাই না? তো এগুলো ওদের অনেক কিছু আছে, আবার কিছু জিনিস নাই, থাকে না, গুগল কোল্যাবের নাই, তাহলে কি করতে হয়? তখন ওই যে আমাদের একটা তোমরা পাইথন যখন করছো, তখন ওই যে পিপ নামে একটাকে কল করছো, তাই না? পিপ, পিআইপি, Yes, sir. পিপ ইনস্টল, রাইট? ওই পিপটাকে কল করবা, পিপটাকে কল করে তোমার যে প্যাকেজ নাই, এই এখানে এটাকে ইনস্টল করে ফেলবা, পিপ ইনস্টল, যে প্যাকেজটা নাই এটা ইনস্টল করে ফেলবা, তাহলে ইনস্টল হয়ে যাবে। হয়তো বা সেভ থাকবে না তোমার এখানে, বাট তুমি এখানে বারবার রান টাইম করে ফেলতে পারবা। হ্যাঁ, রান অল দিলে সেটা আবার রান হবে, একটু টাইম লাগবে। হ্যাঁ, যেহেতু অনলাইনে করতেছি আমরা, আমাদের লোকাল পিসিতে আমরা করতেছি না, লোকাল পিসিতে করলে তো ওটা সেভ থেকে দিত, হয়তো বা সেভ থাকবে না, তোমাকে হয়তো বা ইনস্টল করা লাগতে পারে আবার, এই আর কি। বাট বেশি সময় নেই না তখন। হ্যাঁ, জাস্ট খালি তোমাকে একবার রান করাইতে হবে, এই পিম ইনস্টল, যে প্যাকেজটা নাই সেই প্যাকেজটা লিখবা, ইনস্টল দিয়ে দিবা, সেটা ইনস্টল হয়ে গেল। ওকে, এটা সেভ থাকে, এটা সুবিধা হলো এটা সেভ থাকে। কোথায় সেভ থাকে তোমরা জানো হয়তো বা, তারপর আমি একটু দেখিয়ে দেই। এটা হলো তোমার ড্রাইভে সেভ থাকে, এটার একটা নাম দিই, হ্যাঁ, এরকম একটা ফাইলের নাম দিলাম। ধরো এটা একটু রান করি, রান করলে আউটপুটটা তুমি নিচেই দেখতে পারবা। এটা যদি আমরা একটু ড্রাইভে চলে যাই, আমরা দেখবো এখানে একটা ড্রাইভ পাবো আমরা, এটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যাবে, কোল্যাব নোটবুকস। এখানে যদি যাই, আমরা ইচ্ছা করলে ফোল্ডার ক্রিয়েট করে করে সেখানেও রেখে দিতে পারি, অথবা বাই ডিফল্ট প্রথমে এটার ভিতরেই একটা ফাইল ক্রিয়েট হবে, অলরেডি হয়তো বা ক্রিয়েট হয়ে গেছে, এই যে ওয়েলকাম 7 ব্যাচ ml, তাই না? চলে আসছে। তো আমরা যদি এটা কেটে দিই, আমরা এটাকে কিন্তু আবার রিইউজ করতে পারতেছি। আমরা যদি আবার রাইট ক্লিক করি এটার উপরে, আমরা এটা আবার ওপেন করতে পারতেছি।
হ্যাঁ, আমরা এখানে আবার ইউজ করে আমাদের কোডগুলো এখানে শেষ করতে পারবো। ওকে, সো এখানে আরেকটা কাজ করতে পারবা, তুমি ইচ্ছা করলে এখানে এই কোডটাকে তুমি তোমার রিপোজিটরিতে সেভ করতে পারবা। হ্যাঁ, গুগল রিপোজিটরিতে ধরো আমরা একটা রিপোজিটরি খুলে আসি গিটহাবে। ধরো আমরা একটা, আচ্ছা এখান থেকে তো ক্রিয়েট করা যায়, আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করি। কি নাম তোমাদের? এআই না? এআই এমএল এই একটা রিপোজিটরি তৈরি করলাম। হ্যাঁ, এটা পাবলিক দিয়ে দিলাম, এটা ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দিলাম। ওকে, সো আমি চাচ্ছি এটা আমি ড্রাইভে সেভ করতে। তো এটা ড্রাইভে কিভাবে সেভ করতে পারি? এই ফাইলে যাব, সেভ এ কপি ইন গিটহাব। ওকে, এই যে গিটহাব যদি আমি দেই, তাহলে সে প্রথমে অথরাইজেশন করবে। আমার অলরেডি মনে অথরাইজড করা আছে, এই জন্য চলে আসছে। বাট তোমার যদি ইনিশিয়ালি দাও, তাহলে দেখো এখানে রিপোজিটরিটা চলে আসছে, যেহেতু এটা ফার্স্ট ক্রিয়েট করছি আমি, আরো রিপোজিটরি আছে। আর এই যেহেতু ফার্স্ট এই করছি, এখন এটা প্রথমে চলে আসছে। হ্যাঁ, এবং এটা আমি যদি সেভ দিয়ে দেই, এবং আমি যদি দিয়ে দেই যে এটা যদি চেক আউট করি, এটা যদি চেক দিয়ে দেই, সরি, এটা যদি চেক দিয়ে দেই, তাহলে তুমি গিটহাব থেকে এটা ওপেন করতে পারবা। আর যদি চেক না দাও, তাহলে গিটহাব থেকে আর ওপেন করতে পারবা না। তাহলে আমরা প্রথমে চেক দিয়ে দিলাম, তাহলে আমার সোর্স কোডটা ওকে দিছি না? হলো না মনে হচ্ছে। সেটা মিসিং আছে মনে হচ্ছে। আচ্ছা, এক সেকেন্ড, এটা একটু ডিলিট করে এটা রিডমিটা অন করে দাও। ওকে, আসতেছে না কেন? এমএল এ চলে গেছে এটা। হ্যাঁ, এটা না, এই আমি কি স্প্রিং 20 দিয়ে খুলছি? সো স্প্রিং 2021 দিছিলেন। আচ্ছা, রিনেম করতে হবে, যাই হোক রিনেম করতে হবে। হ্যাঁ, তো এটা দিলাম, দেওয়ার পরে যে ব্রাঞ্চটা আসতেছিল না, এই জন্য রিডমিটা অ্যাড করে দিছি। আমার মনে হয় এখন হয়ে যাওয়ার কথা। তো এটা গুগল কোল্যাব থেকে এটা সহজে এখানে নিয়ে আসা যায়। দেখো চলে আসছে।
এবং তোমার কোডটাও এখানে তুমি দেখতে পারবা। আর ওই যে চেক মার্ক করে দিয়েছিলাম সেটার জন্য তোমার এখানে দেখো, এখানে থেকে তুমি ওপেন করতে পারবা। কেউ যদি চায় এখান থেকে ওপেন করবে, এখান থেকে ওপেন হয়ে যাবে সরাসরি। হ্যাঁ, তো এই আর কি, তোমার কোডটা ইজিলি গুডভাবে চলে আসলো এবং এখানে সেভ থাকলো। রাইট, বুঝতে পারছি? ওকে, সো আমরা গুগল কোল্যাবে করব এবং কেউ যদি অ্যানাকোন্ডা করতে চাও করতে পারো, জুপিটার নোটবুক করতে পারো, পাইথনও করতে পারো, নো প্রবলেম। আর ডাটা সেট ফলো করবো এটা। ওকে, জি স্যার। জি স্যার। এখন যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। আদারওয়াইজ আজকের মতো শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে আসলে পুরোপুরি শুরু করব। আজকের অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন? হ্যাঁ, আজকের অ্যাটেন্ডেন্সটা আমরা অনলাইনে নিয়ে নিই, তারপরে আমরা যে বিএলসি তে অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করে দেব। যে তিনজন নাই তার কথা বলো, তাইলে হবে। স্যার আমাদের কার কার রেজিস্ট্রেশন হয়েছে? আমরা স্যার আমার মনে হয় আজকে প্রথম ক্লাসটা স্যার সবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলেই ভালো হয়। সবারটা দিয়ে দেবো। জি স্যার। ওকে, ফাইন। স্যার আমাদের কি টোটাল 24 জনের রেজিস্ট্রেশন হয়েছে? তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে কতজন দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। আর ক্লাসে উপস্থিত আছো কতজন? রেজিস্ট্রেশন হয় নাই বাট ক্লাসে উপস্থিত আছো? স্যার আমি আছি স্যার। হ্যাঁ, শেয়ার একটু একটু লিস্ট ডাউন করে রাখো আজকে ডেট নিয়ে। কে মিজান না কে আছো? জি স্যার। মিজানের রেজিস্ট্রেশন হয়নি? স্যার আমি আছি স্যার। না স্যার, মানে আমি নোট আচ্ছা, এটা এই লিখে যে রাখবো। মুফরাদের রেজিস্ট্রেশন হয়নি, তার আইডিটা লিখে রাখো। আর ওকে স্যার। আর রাকিবুলের আইডিটা লিখে রাখো। আর ক্লাসে আছো বাট রেজিস্ট্রেশন হয়নি। ক্লাসে আছো বাট রেজিস্ট্রেশন হয়নি। আর কেউ? না স্যার, আর মনে হয় কেউ নেই স্যার। আচ্ছা, তাহলে সবাই দুটো আইডি একটু লিখে রাখো। হ্যাঁ, জি স্যার। ওকে ওকে ওকে। তাহলে কি মানে আমাদের ইয়াটা বোঝা গেছে, ফ্লোটা বোঝা গেছে? জি স্যার। ওকে, সো তোমাদের এই কোর্সে বেসিক্যালি একটা ফাইনালি প্রজেক্ট করতে হবে। আমাকে প্রজেক্ট গ্রুপের লিস্টটা শেয়ার দিবে, সে একটা গুগল শিট তৈরি করবে, গুগল শিট। হ্যাঁ, শিটের মধ্যে গ্রুপ ওয়াইজ সবার ইনফরমেশনটা একটু আপডেট করে দিবা। গ্রুপের ইনফরমেশন, একটা গ্রুপ থেকে একজনই ইনফরমেশন আপডেট করলে হবে, আর গ্রুপ মেম্বারদের নাম এবং আইডি। মেম্বার 4 জন অথবা 5 জন, 3 জন হতে পারে। স্যার আমাদের স্যার 5 জন করে গ্রুপ করা আছে, মানে আমরা যেহেতু আগে করা গ্রুপগুলো আছে, তোমরা আগের গ্রুপটাই ফলো করো, নতুন করে জি স্যার। করার তো দরকার নেই। আর যদি মনে করো না স্যার আমাদের একটু রিশাফল করা লাগবে, এটা তোমরা নিজেরা ম্যানেজ করো। ওকে স্যার। হ্যাঁ, আর যদি মনে করো যে আমরা একটু রিশাফল করবো, আমি এই গ্রুপে থাকবো না, এই গ্রুপে অনেক সময় হয় এরকম, সেটা তোমরা রিশাফল করতে পারো। এটা তোমার গ্রুপের জি স্যার। কি বলে এটাকে, মিউচুয়ালি যদি করতে পারো তাহলে। ওকে। ওকে, আর এই লিস্টটা আমার ইমিডিয়েটলি চাই, 1-2 দিনের মধ্যে চাই। আর আর প্রজেক্ট আইডিয়া তোমরা থিঙ্কিং দাও, তোমরা চিন্তা করতে থাকো, তোমরা থিঙ্ক দাও। আমরা 1-2টা ক্লাস যাক, আরেকটু ডাটা সেট, আরেকটু মেশিন লার্নিং সম্পর্কে আরেকটু জানি, এরপরে আমরা আইডিয়া জেনারেট করবো আরো 2টা উইক যাওয়ার পরে। হ্যাঁ,
2 weeks দেওয়ার পরে, বাট ইন দ্য মিন টাইম তোমাদের একটা কাজ করা লাগবে, সেটা হলো 24 তারিখের আগেই তোমরা গুগল মিটে গ্রুপে যারা থাকবা, গ্রুপের সবাই, একটা গ্রুপের সবাই গুগল মিটে বসে এই মেশিন লার্নিং এগুলা নিয়ে একটু আলোচনা করবা, কি নিয়ে কাজ করা যেতে পারে ইন দ্য মিন টাইম। ফাইনাল না, ফাইনাল ডিসিশন পরে হবে, আরো জাস্ট কি নিয়ে কাজ করা যেতে পারে এটা নিয়ে একটু আলোচনা করে 10 মিনিটের একটা গুগল মিট তোমাকে সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্ট হিসেবে। সেটা প্রতিটা গ্রুপে আলাদা আলাদা। তোমার গ্রুপের 5 জনের সাথে তোমরা গুগল মিটে 10-15 মিনিটের জন্য বসলা, বসে সবাইকে বললা যে তোরা পড়াশোনা করে মেশিন লার্নিং নিয়ে, বিভিন্ন আইডিয়া নিয়ে বসে এক একজন শেয়ার করবে যে হ্যাঁ আমি তো এরকম পড়ছি, এরকম করলে ভালো হয়। আরেকজন বলবে যে হ্যাঁ তোমার কথার সাথে যদি তার একমত হয়ে যায় খুব ভালো, ঠিক আছে, যে দুইজন তোমরা ম্যাচ করে ফেললা যে হ্যাঁ আমিও চাই এরকম কিছু করতে। আরেকজন বললো আরেকটা, ফাইনালি একটা ডিসিশনে আমরা আসবো আরো 2 উইকস পরে, এখন না। কারণ আমাদের ইন দ্য মিন টাইম আমাদের একটা মিনিমাম একটা রিসার্চ পেপার পড়তে হবে, আমাদের আইডিয়া আসবে না, মাথায় আসবে না। কোর্সের সাথে যদি আমরা একটু রিসার্চটাকে অ্যাড করি তাহলে এই কোর্সের মর্মটা বুঝতে পারবো, মানে এটার অবজেক্টিভ এটা আসলে কোথায় লাগবে এটা তো তাহলে বুঝতে পারবো না। হ্যাঁ আমরা হয়তো বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হইতে পারবো, তারপরে হয়তো বা এই কোর্স থেকে তুমি জাস্ট পার্টটা বুঝে যাবা, বাকিটা তোমাকেই করতে হবে। অ্যাডভান্স লেভেলে তো আমরা যেতে পারবো না, অ্যাডভান্স লেভেলটা তোমাকেই শেষ করতে হবে। বাট আমরা ওই যে ওয়েটা বলে দিলাম, তুমি এখন যাও শিখো, তাই না? যে কোনো প্রোগ্রামিং এ ধরো আমরা হয়তো বা বেসিকটা শিখাই দেই, এরপরে তুমি ভিতরে তুমি প্রবলেম সলভিং করে দেখা গেলো 1000-2000 করে ফেলতেছো, পরে হয়তো আমরা সেটা রিফ্লেকশন দেখতে পাই, হ্যাঁ তুমি 1000-2000 এরকম করে ফেলছো, তোমার অনেক জায়গায় তোমার প্রবলেম সলভিং আছে, রাইট? তো মেশিন লার্নিং ও তো একটা ওয়ান কাইন্ড অফ তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই, তাই না? মানে মেশিন লার্নিং না আসলে, যেটা দিয়ে করতেছি পাইথন তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই, আর পাইথনটাকেই আমরা মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করতেছি, মেশিন লার্নিংটাকে ডেভেলপ করছি পাইথন দিয়ে, রাইট? জি স্যার। সো ওই তো আমরা খালি জাস্ট ওইটা বলে দিব, বাট একটু অ্যাডভান্স লেভেলেও আমরা দেখাই দিব কিভাবে তুমি রিসার্চের সাথে এটা কোলাবোরেট করতে পারো, কিভাবে তুমি কাজে লাগাইতে পারো, আউটপুট গুলা কিভাবে তুমি রিসার্চ পেপারে নিয়ে আসতে পারো, এই জিনিসগুলো আমরা একটু একটা রিলেশনশিপ দেখাবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার মিজানুর যেটা বললো যে 5 জন করে গ্রুপ আছে, স্যার আমারও গ্রুপ ছিল 5 জন করে, বাট স্যার আমার গ্রুপ মেম্বারের 2 জন সেকশন চেঞ্জ করে ফেলছে। তাহলে 3 জন আছে, 3 জন নিয়ে করো। স্যার 3 জন নিয়ে করা যাবে তো স্যার? হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নাই, 3 জন 4 জন 5 জন অ্যালাউড। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার আমি তো পিসিএ সেকশনে নতুন আসছি এই সেমিস্টারে, তো স্যার আমারও তো কোনো গ্রুপ নেই, আমাকেও যদি একটা গ্রুপে দেওয়া তোমরা হয় তো সেকশন ওয়াইজ থাকতেছো না, জি স্যার। এতে এই সেকশনে কেন আসছো? এই তোমাদের না ওই যে মানে সেকশন ওয়াইজ না রেজিস্ট্রেশন হচ্ছে এখন? আমরা তো সেকশন ওয়াইজ করতেছি। স্যার আমাকে এই সেকশনে দিয়ে দিয়েছে স্যার। অনেক টিচারই স্যার করতেছে না স্যার, আমাদের সেকশনের অনেকেই অন্য সেকশনে চলে গেছে, যদিও আমাদের সেকশন এখনো খালি আছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয় নাই। ও আচ্ছা, স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে না তো এই জন্য হয়তো বা। আচ্ছা যাই হোক, ডাজন্ট ম্যাটার। আচ্ছা তাহলে তুমি ওই যে 3 জনের গ্রুপে ঢুকে যাও। স্যার আমাদের গ্রুপে 2 জন মেয়ে, আমরা তো আমাদের সাথেও জয়েন করতে হ্যাঁ করতে পারো, নো প্রবলেম। তাহলে তুমি ওই যে ইয়াদের ফারজানাদের গ্রুপে চলে আসো। আচ্ছা ঠিক আছে। ওকে, আরো কোনো প্রবলেম আছে? আর স্যার ভিডিওটা কি আমরা 24 তারিখের মধ্যে সাবমিট করব? 24 তারিখের মধ্যে সাবমিট করবা, কারণ তার আগে তো আমাদের ক্লাস নাই, রাইট? জি স্যার। বাট ভিডিওর কনসেপ্টটা বুঝছো? মানে তোমরা অনলাইনে মেশিন লার্নিং এর বিভিন্ন আইডিয়া নিয়ে একটু রিসার্চ করো, ডিসকাশন করব। জি স্যার। ওই রিসার্চ গুলা নিয়ে তোমরা গ্রুপের মধ্যে একটা ডিসকাশন করবা, বাট এটা ফাইনাল ডিসিশন হবে না। ফাইনাল যখন হবে তখন আরেকটা গ্রুপ ডিসকাশন হবে, ওটা ফাইনাল, যে ফাইনালি আমরা আমরা ডায়াবেটিক প্রেডিকশন করব, ডিজিজ প্রেডিকশন করব, বা আমরা কিডনি ডিজিজ করব, ঠিক আছে? তারপর ধরো আমরা ফেস রিকগনিশন করব, কি মনে করলা? একদম ফেস না, ফেসটা একদম সিম্পল হয়ে যায়, একটু ডিফারেন্ট কেসে আইডিয়াটা চিন্তা করবা। তোমরা হয়তো বা অ্যাটেন্ডেন্স সিস্টেম চিন্তা করলা, ফেস দিয়ে অ্যাটেন্ডেন্স নিবা। তোমরা হয়তো বা চিন্তা করলা যে রাস্তায় যে গাড়ি ঘোড়া আছে এগুলা তোমরা ডিটেকশন করবা, এগুলো অবজেক্ট তোমরা রিকগনিশন করবা, কোনটা কার, কোনটা সাইকেল, কোনটা কি, ঠিক আছে? কেউ আবার চিন্তা করলা যে আমরা স্যার হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন করি, রাস্তাঘাটে যে মানুষগুলো চলতেছে তাদের অ্যাক্টিভিটি গুলো আমরা একটু বুঝে একটা প্রেডিকশনে যাই, সে আসলে থিপ টাইপের না কি, কেমন মানুষ, এই টাইপ গুলো, বা
অ্যাক্টিভিটি গুলা, বা একটা একটা স্টুডেন্টের অ্যাক্টিভিটি গুলা তুমি রিকগনিশন করতে পারো, বা ক্যাম্পাসের যে মানুষগুলো আছে তোমাদের ড্যাফোডিলের, তারা আসলে এই ক্যাম্পাসে সারাদিন কি করে, ওই অ্যাক্টিভিটি গুলা খুঁজে বের করলাম, সেখান থেকেও অনেক রিসার্চ কিছু চলে আসবে। তারপর ধরো কেউ আইডিয়া চিন্তা করলা যে স্যার আমি এনএলপির এই কাজটা নিয়ে করতে চাই, আমি ধরো অনেক নিউজ পেপার আছে, তাদের একটা সামারাইজেশন, একটা টাইটেল আমি বের করতে চাই। বা কেউ চিন্তা করলা স্যার আমি একটু অ্যানালাইসিস করব, কি বলে ওই যে কমন যে রিসার্চটা আছে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস করবা, ঠিক আছে, স্টুডেন্টের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করবা, স্টুডেন্টের মার্কসের উপর বেস করে তার আর ফিলিংসটা, তার কমেন্ট, বা ধরো একটা ক্লায়েন্ট প্রোডাক্ট কিনছে, সে একটা রিভিউ দিছে, ওই রিভিউ থেকে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করবা। সেন্টিমেন্ট মানে সেটা গুড না ব্যাড না নিউট্রাল, এরকম আর কি বের করা, ঠিক আছে। ধর আমি রিভিউ দিলাম, এই রিভিউটা কি খারাপ দিল না ভালো দিল, এটা সামারাইজ করা। কারণ আমি তো ওখানে ইংলিশে লিখে দিই অনেক কিছু, হ্যাঁ প্রোডাক্টটা তো এই প্রবলেম হয়েছে, এই প্রবলেম হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, আবার এই ভালো ছিল, ভালো লিখছি খারাপও লিখছি, মানে কি আমি একটা নিউট্রাল অবস্থায় আছি, ঠিক আছে। আমি যদি একবারই খারাপ লিখি, ধর অনেক ব্যাড ট্যাগ ইউজ করছি, ঠিক আছে, তার মানে ওইটা আসলে ব্যাড, আবার অনেক ভালো বলছি, ওটা গুড। তো এই যে এই সামারাইজেশন গুলা করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের তো এত পড়ার দরকার নাই, এত পড়ার সময় আছে সিস্টেমের, বা আমাদের হিউম্যানের পড়ার সময় আছে, কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্টটা খারাপ মেশিন আমাকে বলে দিবে। এই জিনিসগুলা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে, গুড ব্যাড সামারাইজ করে, মেশিনই ফাইনালি বলবে এই প্রোডাক্টের রেট কত, রেটিং কত। সে বলে দিল হ্যাঁ সবকিছু মিলিয়ে তোমার এটা রেটিং বলা যায় 3.8 বা 4 বা 4.1, বা এটা বলা যায় গুড। এই জিনিসগুলা সেন্টিমেন্ট অ্যানালাইসিস, ঠিক আছে। আবার টেক্সট সামারাইজেশন করতে পারো, আবার নিউজ পেপার নিয়েও কাজ করতে পারো, হ্যাঁ, সেখান থেকে টাইটেল ফাইন্ড আউট করতে পারো। তারপর ধরো এগ্রিকালচারাল ডিজিজ গুলা নিয়ে কাজ করতে পারো, পেস্ট যেগুলো আছে। তারপর ধরো তুমি ওয়েদার প্রেডিকশন নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে, কোন সময় কি হইতে পারে, ঝড় হইতে পারে, বৃষ্টি হইতে পারে, যেমন যেটা আমাদের মোবাইলে অলরেডি আছে, তাই না, আমরা মোবাইল অলরেডি তোমার আপ টু ডেটের প্রেডিকশন বলে দেয়, যে কালকে তোমার সানি থাকবে, কালকে এই ক্লাউডি থাকতে পারে, রাইট। আমাদের স্মার্টফোন গুলা কিন্তু এখন বলে দেয়। তো ওরা কিন্তু এই যে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে, হিস্টোরিক্যাল ডাটাগুলো অ্যানালাইসিস করে 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 তারা সামনের প্রেডিকশন গুলা করে। তো এইগুলাকে বলা হয় টাইম সিরিজ ডাটা অ্যানালাইসিস। ওই টাইম সিরিজ ডাটা অ্যানালাইসিসের জন্য কিছু অ্যালগোরিদম আছে, ডেডিকেটেড অ্যালগোরিদম, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক তার মধ্যে একটা, হ্যাঁ, এটা একটা ডিপ লার্নিং মডেল। তো এই মডেল দিয়ে টাইম সিরিজ তুমি অ্যানালাইসিস করতে পারবা। তো এই যে এই ধরনের আইডিয়াগুলা তোমরা নিজেরা একটু অনলাইনে দেখো, দেখে অ্যানালাইসিস করো, করে ফাইনালি আমরা এই কোর্সের মাধ্যমে তোমাদের নিজেদের প্রজেক্টগুলা তোমরা ইমপ্লিমেন্ট করবা। তো ইমপ্লিমেন্টেশন কিভাবে করবা তার প্রসিডিউর গুলা আমরা একটা ল্যাবে একটা ছোট্ট প্রজেক্ট আমি দেখাই দিব, যেভাবে তুমি অ্যানালাইসিস করতে পারো, ডাটা নিতে পারো, ইনপুট ডাটাগুলো এইভাবে অ্যানালাইসিস করতে পারো, ডাটাগুলাকে এইভাবে মডেলে লার্ন করাইতে পারো। সেখানে ফিচার ইঞ্জিনিয়ারিং একটা কনসেপ্ট আছে, ফিচার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা বুঝতে হবে, আবার কনফিউশন ম্যাট্রিক্স, ঠিক আছে। এই যে এই কোর্স করে আমি বলি তোমার যে আরেকটা বেনিফিট বলি, তোমার যেটা হবে, তোমরা সামনের আরো 2 সেমিস্টার পরে টাইটেল ডিফেন্স দিতে যাবে, রাইট? জি স্যার। নেক্সট সেমিস্টারে, নেক্সট সেমিস্টারে না, এটা 7 সেমিস্টার, 9 সেমিস্টারে। তো 9 সেমিস্টারে যখন টাইটেল ডিফেন্স দিতে যাবা, তখন তোমার মাথায় আর আসবে না যে স্যার আমি কি নিয়ে রিসার্চ করব। যেমন এখন স্টুডেন্টরা বলে স্যার কি নিয়ে রিসার্চ করব বুঝতেছি না, বা কি নিয়ে কাজ করব বুঝতেছি না, প্রজেক্ট করব না মেশিন লার্নিং নিয়ে কাজ করব না নেটওয়ার্কিং নিয়ে কাজ করব। হ্যাঁ, তোমাকে যে মেশিন লার্নিং করতে হবে তা না, অনেকে আবার নেটওয়ার্কিং এ খুব এক্সপার্ট, সিসকো প্যাকেট ট্রেসার এগুলো খুব ভালো পারে, সিসিএন এ খুব ভালো পারে, আবার অনেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অনেক রিসার্চ আছে, সফটওয়্যার কস্ট মডেল বের করো, আমরা তো এগুলা করিই না, ঠিক আছে। নতুন নতুন তুমি আর্কিটেকচার মডেল নিয়ে আসো, যেগুলা কিনা ফলো করে মানুষজন ইজিলি সফটওয়্যার ডেভেলপ করে ফেলতে পারবে, এগুলা নিয়ে আমরা রিসার্চ খুব কম করি, ঠিক আছে। আমি ইনিশিয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ রিসার্চ করতাম, সফটওয়্যার পার্টে রিসার্চ, আমার অনেকগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পেপারও আছে, 3-4টা। কস্ট মডেলিং নিয়ে কাজ করছি, তোমার ফাংশনাল মেজারমেন্ট নিয়ে কাজ করলে কিভাবে প্রোডাক্টটাকে ভালো করা যায় এটা কাজ করছি। ফাইনালি একটা কম্বিনেশন করার চেষ্টা করতেছি, এখন যেটা করতেছি সফটওয়্যারের সাথে মেশিন লার্নিং এর একটা কম্বিনেশন করছি, করে একটা পেপারও পাবলিশ করে ফেলছি, তোমার সফটওয়্যারের কমপ্লেক্সিটি প্রেডিকশন করা। হ্যাঁ, একটা সফটওয়্যারের কমপ্লেক্সিটি কেমন হইতে পারে সেটা যদি মেশিন লার্নিং দিয়ে আমরা আগেই প্রেডিক্ট করে ফেলতে পারি, তার কস্টিংটা কিন্তু আমরা আগেই অ্যানালাইসিস করে ফেলতে পারবো, এবং আমরা আমাদের সফটওয়্যারটাকে সুন্দরভাবে একটা আর্কিটেকচারাল মডেল অনুযায়ী সামনে আগাইতে পারবো। আমরা যদি আর্লি প্রেডিকশন করে ফেলতে পারি যে এইভাবে যদি আগাও তোমার কস্টটা এরকম হইতে পারে,
ঠিক আছে, বাট এভাবে যদি আগাও তোমার কষ্ট এরকম হতে পারে। তো এই যে কম্বিনেশন গুলো আমরা এখন কম্বিনেশন করতেছি। আসলে মেশিন লার্নিং এখন তুমি যে রিসার্চই করো না কেন, নেটওয়ার্কিং করো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করো, ব্লক চেইন করো, যে রিসার্চই করো না কেন, মেশিন লার্নিং আসলে ইজ এ পার্ট অফ দিস রিসার্চ। ঠিক আছে, তুমি মেশিন লার্নিং ইজিলি ওগুলোর সাথে ইন্টিগ্রেট করে ফেলতে পারবা, এবং 9 সেমিস্টারে গিয়ে এই কোর্সের কথা তোমার মনে পড়বে যে না, এই কোর্সটা করে আসলে আমি বেনিফিটেড হয়েছি, আমি অ্যাটলিস্ট আইডিয়া জেনারেট করতে পারতেছি, আমি কি আইডিয়া নিয়ে স্যারের সাথে কথা বলবো। ঠিক আছে, এই জিনিসটা তুমি অ্যাটলিস্ট জেনারেট করতে পারবা, এবং এটার জন্য তোমার দেখবা যে ভালো লাগবে যে না। বাট এখনকার স্টুডেন্টরা কিন্তু আইডিয়া জেনারেট করতে পারতেছে না, যে তারা কি নিয়ে কাজ করবে এটাই বুঝতেছে না, তাদের রিসার্চ প্ল্যাটফর্মই বুঝতেছে না। আসলে এইসব কথা চিন্তা করে এই কোর্সটাকে আরো একটু আগায় নিয়ে আসা হয়েছে। আমার কথা বুঝছো? জি স্যার। তো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু শিখবা, ভালো কিছু জানবা, যতটুকু পারি আমি চেষ্টা করব। আর তোমাদের ইফোর্ট দিতে হবে, আমি যত জানানো দরকার আমি তোমাদের জানাই দিব, আর সেটার প্রতি ইফোর্ট দিতে হবে তোমাদের। সেই ইফোর্টটা যদি তোমরা না দাও তাহলে লাভ নেই। তাহলে ধরো যে লাও সেই কোদো, একই অবস্থা। পরীক্ষা দিবা, পাশ করবা, এই কোর্স থেকে বের হয়ে যাবা, আবার নতুন কোর্স আসবে, শিখবা, এই। বাট আমার কথা হলো এই যে এই সেমিস্টারে এই কোর্সটা শিখে যাচ্ছ, এটা যেন তোমার স্টাডি শেষ হওয়া পর্যন্ত থেকে যায়। অ্যাটলিস্ট তোমার যেন ফাইনালি যে তুমি প্রজেক্টটা ডেভেলপ করবা, তোমার ফাইনাল ডিফেন্স, সেখানে যেন তুমি ভালো করতে পারো। এরপরে তুমি যে লাইনে যাও, তুমি হায়ার স্টাডির জন্য যাও, তুমি সফটওয়্যার কোম্পানিতে যাও, তুমি যে জায়গায় যাও কোনো সমস্যা নেই। বাট অ্যাটলিস্ট তোমার যেন ফাইনাল ডিফেন্সটা তোমার তুমি একটা ভালো ফ্রুটফুল একটা রেজাল্ট নিয়ে তুমি বেরোতে পারো, এবং সারা যেন তোমাকে প্রশংসা করে। ঠিক আছে, সেটার জন্য হলো তোমার এই কোর্সটা অনেকটা তোমার সাথে নিয়ে যেতে হবে। শুধু সেমিস্টারে করলেই শেষ হয়ে গেল না, এটা 8, 9, 10, 11, 12 পর্যন্ত তোমাকে এইটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর যারা প্রজেক্ট করতে চাও তাদের আবার 10 সেমিস্টারে গিয়ে ওয়েব ইঞ্জিনিয়ারিং আছে, সেই ওয়েব ইঞ্জিনিয়ারিংটা তোমাদের আবার একটু অনেকটা ইফেক্ট ফেলবে, প্রজেক্ট করতে গিয়ে তোমাদের অনেক হেল্প করবে, যারা প্রজেক্ট আইডিয়া দিবা। ঠিক আছে, তো যারা মেশিন লার্নিং, দেখো মেশিন লার্নিং এ কিন্তু কোড করতে হবে, রাইট? তুমি যেটাই করো না কেন মেশিন লার্নিং এ কোড করতে হবে। আর তোমার রিসার্চের কনসেপ্টটা একটা বৃদ্ধি পেয়ে গেল, একটা এরিয়া তোমার বেড়ে গেল, এবং তোমার আইডিয়া চিন্তা করতে কঠিন হবে না। এটাই আর কি আমি বুঝাইতে যাচ্ছি। ওকে, আমার আসলে কথা শেষ। তোমাদের যদি কোনো কথা থাকে আমাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাস শেষ করে দেব। জি স্যার, আজকে আপাতত কোনো কোশ্চেন নাই স্যার। নেক্সট ক্লাসে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। বাট ইন দা মিন টাইম 24 তারিখের আগে তোমরা তোমাদের ডিসকাশনটা করে ফেলবা। আমি ক্লাসরুমে লিংক দিয়ে দিব সাবমিশনের, জাস্ট গুগল ড্রাইভে লিংকটা সাবমিট করবা, ভিডিও না, লিংকটা। বাকিটা আমি ওই লিংক থেকে দেখে নিব, এবং পাবলিক অ্যাক্সেস দিবা। ওকে? জি স্যার। ওকে, তাহলে বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার।